হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে আমরা তোমাদের অনেক পছন্দের একটা টপিক নিয়ে কথা বলবো, ওকে? আর টপিকটা হচ্ছে পাস্ট টাইমস। এখন পাস্ট টাইমস জিনিসটা কি এটা বলার আগে আমাকে একটা কথা বলো। যে ধরো এই যে রমজান মাসটা যাচ্ছে, ঠিক আছে? এই রমজান মাসে তোমাদের মনে করো যে স্কুল কলেজ কিছু নাই। ধরো যা একটু করো কোচিং এ ক্লাস করো আর হচ্ছে গিয়ে ধরো যে কিছু পড়াশোনা করো। আর অনেকটা সময় কিন্তু তোমার মনে করো যে একটা থাকে না যে ফাঁকা সময়। কিছু করার থাকে না, ফ্রি টাইম। এই ফ্রি টাইমে তুমি কি করো? নরমালি কি করো? ইফ ইউ আর এ প্র্যাকটিসিং মুসলিম, তুমি যদি একটা মনে করো রেগুলার নামাজ কালাম পড়ে থাকো, তাহলে হয়তো নামাজ কালাম পড়ে এক্সট্রা নয়তো হচ্ছে কোরআন তেলাওয়াত করো। আর না হলে কি করো? তোমার যা ভাল লাগে মনে করো যে বই পড়ো, অনেকের হয়তো বই পড়তে ভাল লাগে বই পড়ো, অনেকে হয়তো মুভি দেখো, সিরিজ দেখো, অনেকে হয়তো থাকে না যে রিলস দেখে সারাদিন বসে, বসে তো রিলস দেখো। মানে যা ভাল লাগে করো, ঠিক আছে? তো এই যে এই কাজগুলো যদি তুমি করো, তোমার যে leisure টাইমে, তোমার যেই অবসর সময়ে তুমি যে এই কাজগুলো করো, এই কাজগুলোই হচ্ছে মেইনলি তোমার pastime activities, ওকে? তাহলে হচ্ছে তোমার এই যে এই অবসর সময়ে তুমি যা করে কাটাও, ঠিক আছে? এই অবসর সময়ে যা করে কাটাও এগুলাকে বলা হয় তোমার pastimes activities। এখন হচ্ছে গিয়ে তোমার এই যে pastime activities এটা কিন্তু মনে করো যে জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে? এই যে তুমি এখন তোমার অবসর সময়টা কিভাবে কাটাচ্ছ? মনে করো যে ফোনে রিলস দেখে অথবা মনে করো যে তোমার ফ্রেন্ডের সাথে চ্যাট করে। কিন্তু তুমি যদি আরো ৩০ বছর আগে যাও, ৩০ বছর আগে তোমার বাবারা, তোমার কাকারা বা আরো যদি ৫০-৬০ বছর আগে যাও তোমার দাদুরা, ওরা কি এভাবে পাস টাইম কাটাতো? I don't think so. এটা হয়তো ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। ওরা কি করত? ওরা হয়তো পাস টাইমস এ মনে করো যে এই বন, ওই বন ঘুরে বেড়াইতো, কাঁঠাল পাড়তো, ফল পাড়তো, গাছে উঠতো, তারপর হচ্ছে গিয়ে খেলতো and there are many other activities, ঠিক আছে? তার মানে কি? এই পাস টাইমস এর কি ভেরিয়েন্স আছে কিছু। যে পাস টাইমস মনে করো যে জেনারেশন টু জেনারেশন একটু ভ্যারি করে। তো আজকের আমরা এই টোটাল ইউনিটের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের ক্লাস। তো আজকে হচ্ছে আমরা ৩ টা লেসন দেখব, ওকে? ৩ টা লেসনে আমরা ৩ টা সুন্দর কাহিনী পড়ব। এরপর হচ্ছে কি কিছু ফান কোয়েশ্চেন থাকবে। তারপর হচ্ছে কিছু এমসিকিউ থাকবে। দেন হচ্ছে আমরা আরো এক্সট্রা অনেক কিছু শিখব থ্রু আউট দ্য জার্নি। ওকে? তো দেরি না করে আমরা স্টার্ট করে দেই। তো তোমাদের ক্লাসে নিচ্ছি আমি, মেহরাবুর রহমান। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ ইউনিট থেকে ১ম বর্ষের শিক্ষার্থী অ্যান্ড আমি হচ্ছে তোমাদের ব্ল্যাকবোর্ডে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে রয়েছি। তো আজকে হচ্ছে আমরা মেইনলি এই ৩ টা লেসন পড়বো। লেসন 1, লেসন 2 আর লেসন 3 আর লেসন 4 আর লেসন 5 হচ্ছে আমরা কালকে পার্ট 2 তে আলাদা করে আবার সুন্দর করে পড়বো। ঠিক আছে? লেসন 1 এ কি আছে? হ্যাভ ইউ হ্যাভ ইউ এনি ফেভারিট pastime? তোমার কি কোনো ফেভারিট pastime আছে? তারপর লেসন 2 এ আছে রিডিং রিয়েলি হেল্পস। তারপর লেসন 2 তে আছে কি যে এই যে পড়াশোনার যে একটা pastime এর জন্য অনেকে পড়ে, pastime এর জন্য গল্পের বই পড়ে, এই গল্পের বইটা কিন্তু অনেক হেল্পফুল, অনেক সাহায্য করে। আর লাস্টলি ৩ নম্বরটা হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইম। এটা হচ্ছে কি আমি বললাম না যে তোমার মনে করো যে বাবা চাচাদের পাস্ট টাইম এর সাথে তোমাদের পাস্ট টাইম কিন্তু মিলে না। ঠিক আছে? তাহলে লেসন 1 টা আমরা স্টার্ট করে দেই। আর হচ্ছে কালকে হচ্ছে লেসন 4 আর 5 এটা দেখব। লেসন 1, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম? ওকে? পাস্ট টাইমটা তোমার যদি এখনো বুঝতে একটু অসুবিধা হয় তোমাকে আরেকটা ইজি ওয়ার্ড বলি। টাইম পাস। ঠিক আছে? পাস্ট টাইম বুঝতে কষ্ট হলো টাইম পাস সবাই অনেক ক্লিয়ারলি বুঝে, ঠিক আছে? তো টাইম পাসের একটা পজিটিভ মিনিং আছে, একটা নেগেটিভ মিনিং আছে, ঠিক আছে? নেগেটিভ মিনিং কি? টাইম পাস কারা করে? যারা হচ্ছে ধরো যে একটা ছেলেকে ভাল লাগছে, একটা মেয়েকে ভাল লাগছে, যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ভাল লাগছে কথা বলে। এটার অনেক নাম আছে সিচুয়েশনশিপ, ব্রেড ক্রাম্বিং, অনেক ধরনের নাম থাকে। তো এটাকে বলে টাইম পাস। আরেকটা টাইম পাস মনে করো তোমার টাইম ভালো লাগতেছে না, পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না। তুমি মনে করো যে একটু উঠে হাঁটাচলা করলে, একটু বন্ধুর সাথে আড্ডা মারলে, এটাও কি তোমার টাইম পাস। এটা হচ্ছে সুন্দর টাইম পাস আর এটা হচ্ছে বাজে টাইম পাস। এই যে টাইম পাস যেটা তুমি করো এটাকে অ্যাকচুয়ালি কি পাস টাইম বলে। এখন তোমার ফেভারিট টাইম পাস কি এটা হচ্ছে কমেন্টে জানাও আমাদেরকে, ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করে দিই যে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম? সবার আগে আমরা দেখব ইয়োগা নিয়ে। এখন ইয়োগা নিয়ে তোমাদের কার কতটুক আইডিয়া একটু বলো। একটু ভাবো যে তোমরা ইয়োগা নিয়ে কে কতটুক জানো? ইয়োগা আমরা মোটামুটি সবাই জীবনে কম বেশি হইলেও অল্প একটু দেখছি, ঠিক আছে? তো ইয়োগাকে বাংলায় বলা হয় যোগ ব্যায়াম। ইয়োগাকে বাংলায় বলা হয় যোগ ব্যায়াম, ঠিক আছে? ইয়োগা হচ্ছে মেইনলি একটা মনে করো যে পোস্টার অ্যান্ড তোমার বডি মুভমেন্ট রিলেটেড একটা এক্সারসাইজ,
যেমন তোমার জিম মোটামুটি তোমরা সবাই জানো আগে যে জিম জিনিসটা কি। তো জিমে কি করে, জিমে হচ্ছে বেসিক্যালি তুমি হেভি ওয়েট লিফট করো, তুমি একটা হেভি জিনিস লিফট করো। তো এটা হচ্ছে ইউ কাইন্ড অফ থাকে না যে টেক সাপোর্ট ফ্রম এক্সট্রা ইনস্ট্রুমেন্ট। আর ইয়োগা হচ্ছে এটা একটা স্পিরিচুয়াল থিং, একটা আত্মিক জিনিস। তুমি এখানে মনে করো যে একটা ধ্যান করো, তুমি একটা সুন্দর জায়গা চুপচাপ জায়গাতে যাও, চুপচাপ জায়গাতে গিয়ে একটা স্পেসিফিক পোস্টার ধরে বসে থাকো, দাঁড়ায় থাকো, কিছু একটা করো। এটার মাধ্যমে তোমার একটা আত্মিক সাধনা মনে করো যে অর্জন হয়, ঠিক আছে? তো আমি একটু বাংলায় একটু মনে করো যে একটু কাঁচা, সরি ফর দ্যাট। ভাষার মাসে একটু বাংলায় কাঁচা বলতে লজ্জা লাগতেছে, বাট আমি সবকিছু বাংলাতে খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারি না, সরি ফর দ্যাট। বাট আমি আমার মানে বেস্ট ট্রাই করতেছি, ওকে? তো তুমি কি একটা আত্মিক সাধনা মনে করো অর্জন করতে পারবা, উপলব্ধি করতে পারবা, এটা হচ্ছে কি যোগার একটা মেইন মোটিভ। আমরা এখন দেখি যে আন্ডারস্ট্যান্ডিং যোগা। যোগা ইজ এ কাইন্ড অফ posture and breathing exercise। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মনের মধ্যে posture জিনিসটা কি। তো posture জিনিসটাকে আমি সুন্দর মতো যদি বলি, তাহলে posture জিনিসটা হচ্ছে ভঙ্গি। posture জিনিসটার বাংলা মিনিং হচ্ছে ভঙ্গি। এখন আরেকটা কোয়েশ্চেন মাথায় আসে, তাহলে ভঙ্গি জিনিসটা কি? posture যদি ভঙ্গি হয় তাহলে ভঙ্গি জিনিসটা কি? ভঙ্গি হচ্ছে, দেখো এই যে আমি দাঁড়ালাম, এটা আমার একটা ভঙ্গি, ঠিক আছে? আমি যখন একটু কুঁজু হয়ে দাঁড়াই, এটা একটা ভঙ্গি, ঠিক আছে? আমি যদি একটু হেলান দিয়ে দাঁড়াই, এটা একটা ভঙ্গি, এটা একটা ভঙ্গি, ঠিক আছে? এটাকে এই যে তুমি যে দাঁড়াচ্ছ, যে এই দাঁড়ানোর যে একটা ভঙ্গি, এই যে এটাকে বলা হয় পোস্টার। তোমরা যারা মনে করো ডিবেট করো, অথবা ধরো যে এক্সটেম্পর উপস্থিত বক্তৃতা করো, অথবা যে কবিতা আবৃত্তি করো, গান গাও, তোমাদের কিন্তু দেখবো যে একটা স্পেসিফিক মার্কস থাকে গেস্টার অ্যান্ড পোস্টারের উপরে। তো আমি তোমাদেরকে এখন একটা একটু দেখাবো যে গেস্টার আর পোস্টারের মধ্যে ডিফারেন্স কি। একটা হচ্ছে গেস্টার, আর একটা হচ্ছে কি পোস্টার। গেস্টার হচ্ছে বেসিক্যালি এই যে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এই দাঁড়ানোর পর আমি যে কথা বলতে, কথা বলার সময় যে আমার হাত মুভ করতেছে, আমার মাথা মুভ করতেছে, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তারপর হচ্ছে আমি আমার যে কথাগুলো বলতেছি, কথাগুলো বলার পর সময় যে বডি মুভমেন্ট, আমি দু একটা কথা বলার সময় একটু সামনে আগাচ্ছি, একটু পিছনের দিকে যাচ্ছি, এই যে আমার যে বডি মুভমেন্ট গুলো, এটাকে বলা হয় হচ্ছে গেস্টার। এই যে আমার হাত, মুখ, তারপর আমার এক্সপ্রেশন, সবগুলো মিলিয়ে যে একটা মনে করো টোটাল যে জিনিসটা তৈরি হয়, এটাকে বলা হয় গেস্টার। আর পোস্টার কি, এই যে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আমার ধরো যে একটু বুকটাকে টান টান করে দাঁড়িয়ে আছি, পিঠটাকে সোজা করে দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় হচ্ছে পোস্টার। তো গেস্টার আর পোস্টার সুন্দর থাকলে তোমার মনে করো যে কথা বলে, তুমি যে কথা বলবো, কথাটা শুনতে অনেক মানে ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। কেউ যদি কথা বলে, যদি এমনি দাঁড়িয়ে থাকে, তাহলে কথা বলে, হ্যাঁ বুঝছো, দেখতে ভালো লাগে না, ঠিক আছে? এটা আগেকার দিনে টিচারের ধারে কথা বলতো। তো এটা কি একদমই শুনতে স্মার্ট মনে হয় না? সো গেস্টার এন্ড পোস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা গেস্টার আর পোস্টারের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। তো পোস্টারটা কি? সো যোগা হচ্ছে একটা পোস্টার, ভঙ্গি, আর একটা ব্রিদিং এক্সারসাইজ। তো ব্রিদিং জিনিসটা কি? এই যে শ্বাস নেই, শ্বাস ছাড়ি, এটাই হচ্ছে কি আমাদের ব্রিদিং। তাহলে ব্রিদিং এর এক্সারসাইজটা কিভাবে হয়? তো ব্রিদিং এর এক্সারসাইজটা হচ্ছে যে তুমি একটা ব্রিদিংটাকে কন্ট্রোল করো। এই যে তুমি যখন শ্বাস নিচ্ছ, তুমি কি ভাবতেছো যে তুমি শ্বাস কত সেকেন্ড পর নিচ্ছ, কত সেকেন্ড পর ছাড়তেছো? একদমই ভাবতেছো না, ঠিক আছে? মনে করো এই যে নর্মাল হাঁটতেছো, শ্বাস নিচ্ছ, ঠিক আছে? একটু দৌড়াদৌড়ি করবা, একটু কাজ করবা, এরপর একদম মনে করো দম বন্ধ হয়ে মরে যাওয়ার একটা অবস্থা, ঠিক আছে? তো এই যে ব্রিদিং এক্সারসাইজটা করলে, এই যে হালকা একটু কাজ করলে যে তোমার দম বন্ধর যে একটা জিনিসটা হয়, এটা আর হবে না, ঠিক আছে? তাহলে ব্রিদিং এক্সারসাইজ কেন দরকার আমাদের? এই যে আমাদের এই নিজের নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার জন্য। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন, ঠিক আছে? তার মানে কি ডিসিপ্লিনের বাংলা কি? ডিসিপ্লিনের বাংলা হচ্ছে শৃঙ্খলা। ডিসিপ্লিনের বাংলা হচ্ছে কি? শৃঙ্খলা। তার মানে কি এই যে যোগাটা হচ্ছে তোমার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসিপ্লিন দুইটাই নিয়ে আসে। যেমন দেখো জিম যে জিনিসটা, জিম হচ্ছে কি মেইনলি একটু ফিজিক্যাল ফোকাস। এখানে মেন্টাল জিনিসটা, মেন্টালিটি ম্যাটার করে, বাট এটা কি মেইনলি ফিজিক্যাল ফোকাস। তুমি মনে করো যে ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ ইউ ক্যান লিফট ইট, বাট তোমার মেন্টালিটিটা একটু এখানে কাজ করে। বাট ইন কেস অফ যোগা, তোমার এখানে মেন্টাল ডিসিপ্লিনটা অনেক কাজ করে। তুমি যদি অনেক মেন্টালি স্ট্রেস থাকো, ঠিক আছে, তুমি কিন্তু প্রপারলি যোগাটা করতে পারবা না। তার মানে কি এই জায়গাটা তোমার মেন্টাল ডিসিপ্লিনটা, মেন্টাল যে শৃঙ্খলা, শৃঙ্খলা, মানসিক ভারসাম্য, এটা কি অনেক ম্যাটার করে এই জায়গাতে। তারপর it brings together physical and mental discipline to achieve peace of body and mind। তার মানে কি তোমার এই যে মনের এবং তোমার দেহের যে শান্তি, এই শান্তিটা কি ও কিভাবে নিয়ে আসে?
with the help of mental and physical discipline, helping you relax and manage stress. স্ট্রেস কি? তোমার মনে করো তুমি যে কাজ করতেছো, তোমার কাজ করতে করতে তোমার মধ্যে একটা চাপ অনুভূতি হচ্ছে, ঠিক আছে? এই চাপটাই হচ্ছে বেসিক্যালি তোমার স্ট্রেস। স্ট্রেসটা কি বলতে পারি? মেইনলি বলতে চাপ। ওকে, তো তোমার উপর যে চাপ সৃষ্টি হচ্ছে এটাকে তোমার স্ট্রেস। অ্যান্ড অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি? অ্যাংজাইটি মানে হচ্ছে তোমার দুশ্চিন্তা, ঠিক আছে? অ্যাংজাইটি মানে হচ্ছে তোমার দুশ্চিন্তা। দুশ্চিন্তা কেমন? পড়াশোনা ভালো হচ্ছে না, দুশ্চিন্তা। এক্সাম খারাপ হচ্ছে, দুশ্চিন্তা। তোমার শরীর খারাপ লাগতেছে, দুশ্চিন্তা। মনে করো যে খেলা ভালো হচ্ছে না, দুশ্চিন্তা। অনেক দুশ্চিন্তার কারণ থাকতে পারে, ঠিক আছে? তো ইয়োগা কি? ইয়োগা হচ্ছে তোমার এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনের মাধ্যমে তোমার কি এই দুশ্চিন্তা আর এই স্ট্রেস কাটাতে হেল্প করে। ট্রেডিশনাল ইয়োগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন, ঠিক আছে? তার মানে ট্রেডিশনাল যে ইয়োগা, ট্রেডিশনাল, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার মনে করো যে সবসময় ধরে চলে আসছে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার সবসময় ধরে চলে আসছে, এটাকে বলা হয় কি? ট্রেডিশনাল। আর তাহলে ট্রেডিশনালের অ্যান্টোনিম কি? ট্রেডিশনালের উল্টা ওয়ার্ডটা কি? যে ট্রেডিশনাল কি? যেটা সবসময় যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে ট্রেডিশনাল উল্টা ওয়ার্ড কি? ট্রেডিশনালের অপোজিট ওয়ার্ড হচ্ছে মডার্ন। ট্রেডিশনালের অপোজিট ওয়ার্ড হচ্ছে কি? মডার্ন। তো মডার্ন ইয়োগা পুটস এমফাসিস, এমফাসিস শব্দ হচ্ছে কি? এমফাসিস শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব আরোপ করা, ঠিক আছে? তার মানে এমফাসিস শব্দের অর্থ কি? যে কোনো একটা জিনিসের উপর গুরুত্ব আরোপ করা। অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। বিহেভিয়ার কি? তোমার যে ব্যবহার। ডায়েটটাকে তুমি কি খাচ্ছ এটা হচ্ছে তোমার ডায়েট। আর মেডিটেশনটা কি? তোমার এই যে মনের মধ্যে যে তুমি একটা ভাবতেছো। মেডিটেশনটাকে আমি যে বাংলায় বলি, মেডিটেশনের বাংলা হচ্ছে কি? ধ্যান। মেডিটেশনের বাংলা হচ্ছে ধ্যান। এই যে তুমি ভাবতেছো, তুমি চিন্তা করতেছো, এই চিন্তাটাকে যে কন্ট্রোল করার জন্য তুমি যে কাজটা করো, এটাকে বলা হচ্ছে মেডিটেশন বা হচ্ছে ধ্যান। তাহলে এই প্রশ্নটা বুঝলাম। পরেরটাতে যাই। But if you're looking just for better stress management and not an entire lifestyle change, দেখো এখানে কি বললো যে যোগা হচ্ছে তোমার পুরো সবকিছুকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, যে তোমার ফিজিক্যাল মুভমেন্ট, তোমার মেন্টাল ডিসিপ্লিন সবকিছুকে কি তোমার যোগা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। বাট তুমি যদি চাও যে আমার এত কিছু দরকার নাই, আই জাস্ট ওয়ান্ট টু ম্যানেজ মাই স্ট্রেস, আমার যে এই চাপ, আমার যে মানসিক চাপ, আমি জাস্ট আমার মানসিক চাপটাকে একটু কন্ট্রোল করতে চাই, একটু নিয়ন্ত্রণে আনতে চাই, স্টিল কি যোগা তোমাকে সাহায্য করতে পারে। যোগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স। ওকে, ইজিয়ার মানে কি? সহজ। সহজ। আর কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স, ঠিক আছে? প্র্যাকটিশনার্স মানে কি? যারা হচ্ছে অনুশীলন করে। প্র্যাকটিশনার মানে কি? প্র্যাকটিশনার মানে হচ্ছে অনুশীলন কারী। প্র্যাকটিশন মানে কি? অনুশীলনকারী। তার মানে ট্রেনার কি? ট্রেনার হচ্ছে যে বেসিক্যালি ট্রেনটা করে, যে বেসিক্যালি শিখায়। আর প্র্যাকটিশনার মানে কি? যে হচ্ছে তোমার অনুশীলনটা করে, অনুশীলনকারী। However, all practitioners do not necessarily need the same kind of practice. তার মানে যারা মনে করো যে যোগা করে সবার কিন্তু সেম কাইন্ড অফ প্র্যাকটিস দরকার হয় না। যারা মনে করো ফিজিক্যাল ফিটনেসটা ভালো, বাট ওর মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট একটু অনেক বাজে, ও মানসিক মানে যে চাপ এটা একদমই নিতে পারে না, ওর জন্য মনে করো তোমার একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকে, একটু মেন্টাল অ্যাক্টিভিটি বেশি থাকে। আবার যাদের মনে করো যে খুব একটু চিন্তা নাই, মেন্টাল অ্যাক্টিভিটিতে খুব একটা সমস্যা নাই, বাট ফিজিক্যাল একটু প্যারা খায়, ওদের কি? ওদের মনে করো যে মেন্টালটা একটু বেশি থাকে, ফিজিক্যাল একটু কম থাকে, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখবো যে এই যে এই যোগা করলে তুমি তোমার স্বাস্থ্যের জন্য কি কি বেনিফিট পাচ্ছ, তুমি তোমার স্বাস্থ্যের জন্য কি কি তোমার ভালো দিক বা লাভ পাচ্ছ এখান থেকে। The potential health benefits of yoga are numerous. Numerous মানে কি? Numerous মানে হচ্ছে অসংখ্য। Numerous মানে হচ্ছে কি? অসংখ্য। and may include stress reduction, ঠিক আছে? তো স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে মানসিক চাপ। আর রিডাকশন মানে কি? কমানো।
তার মানে স্ট্রেস রিডাকশন মানে কি, মানসিক চাপটা, যে তোমার মানসিক চাপটা কমানো। উইথ ইটস কোয়াইট অ্যান্ড প্রিসাইজ। প্রিসাইজ মানে কি, প্রিসাইজ মানে হচ্ছে সূক্ষ্ম, প্রিসাইজ মানে হচ্ছে তোমার সূক্ষ্ম। Precise movement yoga draws your focus away from your busy and chaotic. chaotic শব্দটা মানে কি, chaotic মানে হচ্ছে কোলাহলপূর্ণ। এই যে ঢাকা শহরের যে জীবন, ঠিক আছে, এই যে ঢাকা শহরের জীবন, এই মনে করো যে সকালবেলা বের হলে তোমার এই হর্ন, এই ধুলা বালি চিল্লা চিল্লি, বাস কন্ডাক্টর মামা আসেন উঠেন ডাইনে বামে ওস্তাদ ভামা ভাড়া 20 টাকা 10 টাকা কেন দিচ্ছেন, কি একটা কেওটিক অবস্থা, ঠিক আছে। এই যোগাটা যখন তুমি করবা, তোমার যোগাটা কি মনে করো যে একটা কোয়াইট প্লেসে হবে, একটা সুন্দর জায়গাতে হবে, তোমার এখানে এরকম কোনো নয়েজ থাকবে না, তুমি একদম চুপচাপ সুন্দর মতো তোমার এই মানসিক চাপটাকে কি হ্যান্ডেল করতে পারবা। তারপর chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration, ঠিক আছে। তাহলে পোজ কি, এই যে বলো না ভি পোজ, তারপর মনে করো অনেকে অনেক পোজ দিয়েছে পোজ, ঠিক আছে। এই যেগুলো হচ্ছে বেসিক্যালি তোমার পোজ বা হচ্ছে অঙ্গভঙ্গি। পোজকে বাংলায় বলা হয় কি, অঙ্গভঙ্গি। এটা মনে রাখতে পারো। পোজ তো সবাই বোঝে, ফর ছবি তোলার সময় সবাইকে পোজ দেয় না, যে পোজ দেয়, এটা হচ্ছে কি উই পোজ, ছবি তোলার পোজ। দ্যাট রিকোয়ার ব্যালেন্স। ব্যালেন্স শব্দটা বাংলা মানে কি, ভারসাম্য। ব্যালেন্স মানে কি, ভারসাম্য। অ্যান্ড কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে কি, মনোযোগ। তার মানে কি, যে উইথ ইটস কোয়াইট প্রেসাইজ মুভমেন্ট yoga draws your focus away from your busy and chaotic life, chaotic day। মানে কি তোমার হচ্ছে যে এই যে চুপচাপ যে সূক্ষ্ম যে মুভমেন্ট গুলা, যে শরীরের যে মুভমেন্ট গুলা, ওগুলা দিয়ে কি তোমার যোগা তোমার হচ্ছে যে এই বিজি ব্যস্ত কোলাহলপূর্ণ দিন থেকে তোমার ফোকাসটা সরিয়ে নিয়ে যায় কোন দিকে, টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি কোন দিকে নিয়ে যায়, calm as you move your body through poses that require balance and concentration। তার মানে কি তোমার এমন এমন কিছু পোজ তোমাকে করাবে যেগুলা কি তোমার ব্যালেন্স আর কনসেন্ট্রেশনের দরকার। মানে তুমি চাইলেও অন্য কিছু নিয়ে ভাবতে পারবা না। কেন পারবো না, কারণ তুমি অন্য কিছু নিয়ে ভাবলে তো তুমি এই পোস্টটা করতে পারবে না। এই পোস্টটা করতে হলে তোমার এখানে টোটালি ফুললি ইনভেস্ট করতে হবে, এটাই তোমার সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। অন্য কিছু তুমি খুব সুন্দর করে করতে পারবে না, ঠিক আছে। তারপরে যাই ইনক্রিজ ফিটনেস। ফিটনেস জিনিসটাকে আমরা সবাই মোটামুটি বুঝি, ঠিক আছে। যে মনে করো তোমার তুমি যদি একটু মোটা হও, বা তুমি যদি একটু থাকে না যে বেশি চিকন হও, এগুলোকে আমরা কি নর্মালি থাকে না যে আমরা বুঝতে পারি যে দে আর নট ভেরি ফিট। তার মানে কি তোমার মনে করো যে হালকা একটু হইলে হাঁপায় যাও, আবার মনে করো যে বাতাসে উড়ে যাও, এমন একটা অবস্থা যে হালকা জোরে বাতাস হলে মনে হয় উড়ে যাবে, ওর ধরে রাখা লাগে। তো এগুলো হচ্ছে মনে করো সিমটমস অফ লো ফিটনেস। মানে ফিটনেস কি, যে একটা সুন্দর বডি হবে, একটু সুন্দর মনে করো যে বডি না হলেও একটা ব্যালেন্স থাকবে, খুব ইজিলি ইনজিউর্ড হবে না, তারপর হচ্ছে যে ভালো স্ট্যামিনা থাকবে, খুব ইজিলি হাঁপায় যাবে না। তো এগুলো কি তোমার ফিটনেসের সাইন। তো কি তোমার এই যোগা হচ্ছে কি ফিটনেসটাকে বাড়াতে হেল্প করে। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস you may enjoy improved balance, flexibility। ফ্লেক্সিবিলিটি বাংলা কি, ফ্লেক্সিবিলিটির বাংলা হচ্ছে নমনীয়তা। ফ্লেক্সিবিলিটির বাংলা হচ্ছে নমনীয়তা। range of motion and strength, and this means you are less likely to injure yourself in other physical endeavors in your daily activities। তার মানে endeavor মানে কি, এখানে endeavor ওয়ার্ডটার মিনিং ব্যবহার হচ্ছে কর্মকাণ্ড। এই শব্দে এই সেন্টেন্সে এন্ডিভার ওয়ার্ডটার মিনিং হচ্ছে কর্ম কাণ্ড। তার মানে কি তুমি যে এই যে নতুন যে অঙ্গভঙ্গিগুলো শিখতেছো, যেগুলো থেকে কি লাগে তোমার ব্যালেন্স লাগে, কনসেন্ট্রেশন লাগে, তো তুমি এগুলো শিখতে শিখতে ইউ মে এনজয়। এই যে তুমি যে ব্যালেন্স গুলো শিখতেছো, তুমি যে কনসেন্ট্রেশন গুলো শিখতেছো, তুমি যে এই যে মনে করো যে পোজ গুলা করতে তোমার মনে করো ব্যালেন্স লাগে, ফ্লেক্সিবিলিটি লাগে, তো এই যে এই জিনিসটাকে তোমার মনে করো যে নর্মাল লাইফে কাজে দিবে। যখন মনে করো যে তুমি থাকে না যে উঠতে হবে বসতে হবে, এইসব জায়গায় তুমি একবার বসবা, বসে যখন উঠবা দেখো তোমার কোমর ব্যথা করবে না, ঠিক আছে। দেখো না যে অনেকক্ষণ চেয়ারে বসে থাকলে মাজা ধরে যায়, এটাকে আমাদের লোকাল মাজা ধরে যায়, মাজা ব্যথা করে। আমার আম্মু আব্বু এখনো বলে যে মাজা ব্যথা করে, একটু বয়সে দেখবে মাজা ব্যথা করবে। এই যে তুমি যদি এখন যোগা করো, আমার আম্মু যদি এখন যোগা করতো, আম্মু কিন্তু মাজা ব্যথা করতো না, কিন্তু আম্মু করানো থেকে আমার আম্মুর মাজা ব্যথা করে। তো তুমি যদি এই যে সুন্দর মতো যোগা করো,
এই যে তোমার যে ফিজিক্যাল ফিটনেসটা ইমপ্রুভ করবে, এই জন্য কি হবে, তোমার মাজা ব্যথা করবে না, তোমার ফ্লেক্সিবিলিটি থাকবে, তুমি ইজিলি বেন্ড হইতে পারবা, উঠতে পারবা, বসতে পারবা, দৌড়াতে পারবা, হাঁটতে পারবা। তারপর রেঞ্জ অফ মোশনের স্ট্রেংথ, এটা কিন্তু ইভেনচুয়ালি তোমার শক্তিও বাড়াবে, শক্তি বাড়াতে কি হেল্প করবে, তুমি কি বাজারের ব্যাগটা ইজিলি ক্যারি করতে পারবা, তোমার মনে করো বাজারের ব্যাগটা ক্যারি করতে গিয়ে মরে যাওয়া লাগবে না। And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. তার মানে তুমি যদি অন্য কোনো কিছু করতে যাও, মনে করো তুমি যোগার পাশাপাশি কি ফুটবল খেলো, ওকে, এখন তুমি যদি ফুটবল খেলতে গিয়ে যে ধরো যে একটা লাথি মারতে গিয়ে তোমার নিজের পায়ে নিজের লেগে মরে গেছো, কার দোষ? মনে করো কেউ যদি এসে তোমার একটা ট্যাকল মারে, ট্যাকল মারলে কি তুমি ওর দোষ দিতে পারবা, এই তুমি ট্যাকল মারছো কেন, পা ভেঙে গেছে, কেউ জিজ্ঞেস করে বলতে পারবা যে ভাই জানান কি হয়েছে, এক কাহিনী বলি আপনারে, পরে পুরো কাহিনীটা শোনাবা, তোমার বীরত্বের কাহিনী, যে তুমি বল নিয়ে যাচ্ছিলা, গোল দিয়ে দিবা, ম্যাচ জিতে ফেলবা, একটা ট্যাকল মারছো, তুমি একটু পা ভেঙে ফেলছো। এরপর যদি তুমি এমন না হয়, শুট নিতে গেছো, শুট নিতে নিতে নিজের পায়ে নিজে মারা নিজে মরে গেছো, যদি বলে মামা তো পায়ে কি হয়েছে, বলতে পারবা কি হয়েছে? তার জন্য কি তোমার একটু ফ্লেক্সিবিলিটি দরকার। ফ্লেক্সিবিলিটি থাকলে কি, একটু ফ্লেক্সিবিলিটি থাকলে যে যে এই শুট মারতে গিয়ে পা ভাঙবে না। আমি এমন দেখছি শুট মারতে গেছে, গ্রাউন্ডে পা মারে নিজে মরে গেছে, কার দোষ? কি বলবে? জিজ্ঞেস করলে কি বলবে, মামা নিজে মারে নিজে মরে গেছে, এর কার দোষ দিবে? তো এই জন্য কি এই ফ্লেক্সিবিলিটির জন্য কি যোগা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর যাই, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন। এই ক্রনিক ওয়ার্ডটার মিনিং কি? এই ক্রনিক ওয়ার্ডটার মিনিং কি? এই ক্রনিক ওয়ার্ডটার মিনিং হচ্ছে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী, ওকে। ক্রনিক হেলথ কন্ডিশন বলতে আমরা কিগুলা বুঝি নর্মালি? ধরো আই থিঙ্ক সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাজমা। অ্যাজমা তো তোমরা আগে সবাই বুঝো, ঠিক আছে, যে যাদের হচ্ছে গিয়ে মনে করো যে একটুতেই হাঁপানি উঠে যায়, ঠিক আছে, একটুতে হাঁপানি উঠে যায়, ইনহেলার লাগে। তো এরকম যারা পেশেন্ট থাকে, যাদের অ্যাজমার সমস্যা থাকে, এদেরকে ম্যানেজ করার জন্য কি যোগা ইজ এ ভেরি গুড থিং। কেন? কারণ যোগাতে ইউ লার্ন নিউ পোজেস, ইউ লার্ন টু ব্যালেন্স ইউর সেলফ, ইউ লার্ন টু কন্ট্রোল ইউর ব্রিদিং, অ্যান্ড ইভেনচুয়ালি কি এগুলো তোমার এই অ্যাজমাতে মানে অ্যাজমা কন্ট্রোলে হেল্প করে। যেমন yoga might help in a variety of health conditions such as cancer, depression, pain, anxiety and insomnia, fatigue and mood shift. ক্যান্সার তো আমরা সবাই বুঝে গেছে যে ক্যান্সার তোমার মনে করো যে কোনো একটা কোষ যদি অ্যাবনর্মালি মাল্টিপ্লাই করে, যদি এগুলো আসলে আমার পড়ানোর জিনিস না, এগুলো তো আমার অহনাপুর পড়ানোর জিনিস, যে ক্যান্সার কিভাবে হয়, তো আমি একটা হালকা একটা আইডিয়া দিয়ে দিই, যে একটা কোষ যখন তোমার একটা সেল কি নর্মালি মাল্টিপ্লাই করে, সেল মাল্টিপ্লাই করে করে কি তুমি অ্যাকচুয়ালি বড় হও। তো তোমার কোন একটা স্পেসিফিক সেল মনে করো যে তোমার ওর মাল্টিপ্লাই হওয়ার কথা 2 করে, কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে মনে করো যে 4 6 6 8 করে, ঠিক আছে, অনেক ফাস্ট মাল্টিপ্লাই হচ্ছে, তখন কি ও অনেক বড় হয়ে যায়, ও নর্মালি যতটুকু বড় হওয়ার কথা তার থেকে বেশি বড় হয়ে যায়, তখন ওইটাকে আমরা ক্যান্সার সেল বলি। ওকে, ওইটাকে আমরা কি ক্যান্সার বলি। ক্যান্সার সব জায়গায় হতে পারে, ক্যান্সার ব্রেনে হতে পারে, ক্যান্সার হার্টে হতে পারে, ক্যান্সার সব জায়গাতে হতে পারে। ওকে, হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন তো আই গেস তোমরাই বুঝো যে ডিপ্রেশন জিনিসটা কি, যে তোমার চিন্তা ভাবনা এই সব কিছু নিয়ে সাডেনলি মনে করো যে লাস্ট স্টেজ ইজ ডিপ্রেশন, কিছু ভালো লাগে না, খাইতে ইচ্ছে করে না, পড়তে ইচ্ছে করে না। যদিও মনে করো আসলে ডিপ্রেশন বলতে তোমরা যেটাকে বুঝো, যে গার্লফ্রেন্ড টেক্সট রিপ্লাই দিচ্ছে না, ডিপ্রেসড, এটা আসলে ডিপ্রেশন না, এটা আসলে তোমার একটু থাকে না উইকনেস, আসলে এটা ডিপ্রেশন হতে পারে না। ডিপ্রেশন হচ্ছে মনে করো যে তোমার বাসায় মা বাবা অসুস্থ, তোমার পড়াশোনার টাকা ম্যানেজ করতে কষ্ট হচ্ছে, তোমার বাসায় ঠিক মতো খাবার খেতে পারতেছো না, পড়াশোনা ভালো হচ্ছে না, পড়াশোনা খারাপ হচ্ছে, অ্যান্ড এই সব কিছু মিলে তোমার যে একটা মানসিক চিন্তা হবে, মানসিক একটা দুশ্চিন্তা হবে, ওইটাকে বলে ডিপ্রেশন। ওটা হচ্ছে রিয়েল ডিপ্রেশন, ওই গার্লফ্রেন্ডের ওগুলো ডিপ্রেশন না, ওগুলো হুদায় ফালতু জিনিস। তারপর হচ্ছে পেইন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা অ্যান্ড ইনসমনিয়া। ইনসমনিয়া কি? ইনসমনিয়াকে বাংলায় বলে হচ্ছে ঘুমহীনতা বা হচ্ছে অনিদ্রা, বাংলায় বলে হচ্ছে অনিদ্রা। অনিদ্রা কি? বেসিক্যালি ওদের হচ্ছে রাতের বেলা ঘুম হয় না, ওরা রাতে কি ঘুমাতে পারে না, ওরা দিনেও ঘুমাতে পারে না, ওদের তো ঘুম হয় না। অ্যান্ড ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ঘুমালে কি তোমার তখন ব্রেনটা রেস্ট করে, তুমি সারাদিন এত কাজ করো, এত কিছু করো, তোমার ব্রেন তো সবসময় ফাংশন করে, তোমার ব্রেন তো সবসময় কাজ করে, তোমার ব্রেনের কি রেস্ট প্রয়োজন না? তো এই ব্রেনটা যদি রেস্ট না করতে পারে, তোমার কিন্তু ব্রেন আর ফাংশন করবে না, ব্রেনে কি অনেক কমপ্লিকেশন দেখা দেয়, অনেক জটিলতা দেখা দেয়। এই জন্য ঘুম কি অনেক ইম্পর্টেন্ট। আর যাদের এই ইনসমনিয়া, যারা ঘুমাতে পারে না,
ওরাই জানে যে ঘুমটা কত ইম্পর্টেন্ট। এই জন্য কি আলহামদুলিল্লাহ। মনে করো আমার আবার আলহামদুলিল্লাহ এই ঘুম অনেক ভালো। আমি যদি এখন মনে করো শুয়ে পড়ি আমি এখন ঘুমায়ে যেতে পারবো। আমার আসলে ঘুম আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। ঘুম ভালো হলে শুকরিয়া আদায় করবা। ওকে? তারপর হচ্ছে কি? ইনসোমনিয়া, ফ্যাটিগ। ফ্যাটিগ কি? বেসিক্যালি তোমার মনে করো যে কাজ করতে তুমি একটু ক্লান্ত হয়ে গেছো। ফ্যাটিগটাকে বাংলায় বলে ক্লান্তি। ফ্যাটিগটাকে বাংলায় বলে হচ্ছে ক্লান্তি। আর লাস্ট হচ্ছে কি? মুড শিফট। মুড শিফট কি? ভাল লাগতেছে, সব সুন্দর। নাহ, ভাল লাগে না। কি অবস্থা? না ঠিক আছে, সবই তো সুন্দর। নাহ, এটা কি অবস্থা? এই যে মুড শিফট আছে না, ভালো লাগতেছে না, এই ভালো, এই খারাপ, এই হাসি-খুশি, এই আবার একটু মাথা গরম হয়ে গেছে। এগুলোকে বলা হচ্ছে কি মুড শিফট। তো এই যে এইসব কন্ডিশন এগুলো কিন্তু হেলথ কন্ডিশন। এগুলো এমন না যে ফাজলামি জিনিস। এগুলো কিন্তু অনেকের মানুষজনের অ্যাকচুয়ালি থাকে। তো এগুলা ম্যানেজ করতে কি ইয়োগা অনেক হেল্প করে। Yoga can also help reduce heart rate and blood pressure. মনে করো যখন তুমি কি অনেকগুলো স্পেসিফিক পোজ, অনেকগুলো স্পেসিফিক অঙ্গভঙ্গি করবা, তখন তোমার স্পেসিফিক মনে করো যে অর্গানে, যেমন তোমার অর্গান মনে করতে কি বলে রাখে? যে তোমার কিছু বডি পার্টে হচ্ছে যে ব্লাড ফ্লো করে, তারপর ব্লাড ফ্লো বেড়ে যায়, ব্লাড ফ্লো কন্ট্রোলে থাকে। তখন কি তোমার এই ব্লাড প্রেশার দেন হচ্ছে গিয়ে তোমার হার্ট রেট এগুলো কি কন্ট্রোলে থাকে। ওকে? দেন লাস্টে হচ্ছে তোমার ওয়েট লস। ওকে? ওয়েট লস কাদের দরকার? আমার। ঠিক আছে? এই যে মনে করো যে মোটা হয়ে যাচ্ছে দিন। তো কি ওয়েট লস if you're overweight and have eating disorder, yoga may help you make the healthy lifestyle that changes necessary to gain control of your eating and reduce weight. তার মানে কি তুমি মনে করো যে তোমার ওভারওয়েট, তোমার কি ওয়েট বেশি এবং তোমার মনে করো যে কি একটা ইটিং ডিসঅর্ডার আছে, মানে তোমার খাইতেই থাকো মানে খাওয়ার কোনো কন্ট্রোল নাই। খাওয়ার কি কোনো কন্ট্রোল নাই। তখন কি করে? তখন হচ্ছে yoga may help you make the healthy lifestyle changes necessary to gain control of your eating and reduce weight. তার মানে কি তোমার যে নেসেসারি চেঞ্জটা দরকার এটা কি আনার জন্য yoga might help. তাহলে এটা গেল কি আমাদের yogaর পুরাপুরি মনে করো সব ধরনের বেনিফিটস। এগুলো সবকিছু আমাদের হেলথ বেনিফিটস। While you should not expect yoga to cure, you offer you 100% relief. কিওর মানে কি? কিওর মানে হচ্ছে একদম মনে করো তোমার যত সমস্যা, সব সমস্যার সমাধান। ইয়োগা উইল নেভার ডু দ্যাট। তোমার ক্যান্সার হয়েছে, তুমি ইয়োগা করলে তোমার ক্যান্সার কখনো ঠিক হবে না, ঠিক আছে? বাট ইট ক্যান কন্ট্রোল, ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশন ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট। ধরো যে তোমার অ্যাজমা আছে, তোমার তো মনে করো যখন অ্যাজমার হাঁপানি উঠবে, তুমি যখন তোমার ইনহেলার না নিয়ে তুমি একটা পোজ মারে বসে থাকো, তোমার আসলে তো হাঁপানি ঠিক হবে না, তো তোমার ইনহেলারটা লাগবে। বাট তুমি যদি ওই ইয়োগাটা করো, ইয়োগা করলে তোমার কি যে ইনহেলার লাগতেছে না, ইনহেলার লাগার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। তোমার কি তখন কম ইনহেলার লাগবে, তোমাকে খুব বেশি ইনহেলার তখন আর লাগবে না। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ইয়োগার বেনিফিট। And if you already enjoy good health, yoga can be an easily supplement to your regular fitness routine. Supplement মানে কি? সাপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক। সাপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক। সাপ্লিমেন্ট জিনিসটা তোমরা যারা জিম করো আই গেস তোমরা হয়তো জানো। সাপ্লিমেন্ট হচ্ছে মনে করো যে তুমি থাকে না যে প্রোটিন খায় অনেকে। তোমাদের যখন ফাহিম ভাই জিম করে, ফাহিম ভাই দেখবে যে ফাহিম ভাই মাশাআল্লাহ কিন্তু দেখতে একদম ভালো আছে। উনি কিন্তু অনেক জিম টিম করে, ঠিক আছে? তো ফাহিম ভাই দেখবে যে প্রোটিন খায়, প্রোটিন শেক খায়, এই খায়, ওই খায়, সারাক্ষণ হেলদি জিনিস খেতে থাকে, ঠিক আছে? তো এগুলো কি দরকার নাই। প্রোটিনটা কি মনে করো যেগুলা প্রোটিন পাউডার না খায় কি ফাহিম ভাই মরে যাবে? মরে যাবে না, আল্লাহ বাঁচা রাখবে ইনশাল্লাহ। বাট কি এই যে এই প্রোটিন পাউডারটা কি তোমার বেসিক্যালি একটা সাপ্লিমেন্ট যেটা কি তোমার এক্সট্রা প্রোটিন দিচ্ছে ওনাকে। তো এই যে কি যদিও মনে করো তোমার অলরেডি একটা গুড হেলথ আছে, তোমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ইউ আর টোটালি ফাইন, টোটালি ফিট, বাট স্টিল কি এই যোগাটা কি তোমার একটা হেলদি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? তার মানে আমরা পুরো ইয়োগা থেকে কি বুঝলাম একটু সামারি করি। সো ইয়োগা ইজ বেসিক্যালি তোমার এই যে পোস্টার অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার ব্রিদিং এক্সারসাইজ, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি স্ট্রেস কমাতে হেল্প করে, অ্যাংজাইটি কমাতে হেল্প করে। দেন হচ্ছে এইটার অনেকগুলো হেলথ বেনিফিট আছে, কিরকম যে এটা তোমার স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করে, ক্রনিক ডিসঅর্ডার ম্যানেজমেন্টে হেল্প করে, দেন হচ্ছে গিয়ে তোমার থাকে না যে ফিজিক্যাল ফিটনেসে হেল্প করে। তো ইয়োগা ইজ এ ভেরি গুড থিং। এখন আমরা কি এরপরে পোর্শনে যাব। এরপর আমরা একটা গল্প দেখবো। আমরা একটা কার গল্প দেখবো? আমরা দেখবো আজকে এখন সিয়ামের গল্প। তোমাদের যাদের নাম সিয়াম, তোমরা একটু কমেন্টে জানালে যে তোমার কি গল্প, ঠিক আছে? তো আমরা আজকে সিয়ামের গল্প দেখবো। তো এই সিয়ামের গল্পটা কি?
ACM কি বলেছে? Hi, I'm Siam. Okay, hello Siam. I am from Magura. Okay. Although মানে কি? Although মানে হচ্ছে যদিও। Although মানে হচ্ছে কি? Although মানে হচ্ছে যদিও। Although it's the district headquarter, it's a small town. তার মানে কি মাগুরা কি যদি একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হলে কি মাগুরা একটা ছোট একটা শহর। আমার মাগুরা মানুষজন অনেক ভালো লাগে। আমার একটা ক্যারেক্টার যে ফ্রেন্ড ছিল মাগুরা থেকে, ও অনেক ভালো ছিল, মানে আমার মাগুরা মানুষজন অনেক পছন্দ। আই এম ইন গ্রেড 9 নাও ইন চান্দেরহাট বিদ্যালয়। তার মানে চান্দেরহাট বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ে। আই লাভ গেমস এন্ড স্পোর্টস ভেরি মাচ। মানে কি ওর হচ্ছে যে এই খেলাধুলা কি অনেক পছন্দ। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলিট। অ্যাথলিট মানে কি ক্রীড়াবিদ। অ্যাথলিট মানে হচ্ছে কি ক্রীড়াবিদ। তার মানে ক্রীড়াবিদরা কি করে? ক্রীড়াবিদরা অনেক কিছুই করে, ঠিক আছে। ক্রীড়াবিদরা মনে করে খেলে, তারপর হচ্ছে কি মনে করো দৌড়াদৌড়ি করে, মানে সবকিছু অ্যাথলিট বলে। ইন স্টুডেন্ট লাইফ হি ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণ করা। ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণ করা। inspires me to follow in his footsteps and take part in games and sports and do some exercise besides my studies. তার মানে আমার বাবা আমাকে অনুপ্রেরণ করে যে পড়াশোনার পাশাপাশি কিছু স্পোর্টস এন্ড এক্সারসাইজে পার্টিসিপেট করতে। So I get up early in the morning and take a walk with my father almost every day. এই জন্য আমি কি করি? এই জন্য আমি অলমোস্ট প্রায় প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠি এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাবার সাথে হাঁটতে বেরোই। We walk for about an hour. At school during break I play কাবাডি, গোলাচুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস অ্যান্ড ক্যারাম। ওকে, সো ও নর্মালি কি স্কুলে ব্রেক টাইমে কাবাডি খেলতো, ক্রিকেট খেলতো না, ক্রিকেট খেলতো না, হ্যাঁ, গোলাচুট খেলতো, ব্যাডমিন্টন খেলতো, টেবিল টেনিস খেলতো আর কি ক্যারাম খেলতো। আমি মনে আছে আমি যখন ক্লাস 1 থেকে 6-এ পড়তাম, তখন আমি তো ইস্পাহানিতে পড়তাম। তো তখন হচ্ছে আমি আমাদের ক্লাসে ব্রেক টাইমে ক্রিকেট খেলতাম। মানে আমাদের ব্রেক ছিল অনেক ছোট একটা টাইম, 25 মিনিটের মতো। আর 25 মিনিটে মনে করে একটা সুন্দর 4 ওভারের ম্যাচ হয়ে যেত, ঠিক আছে। বাট ও খেলতো না ক্রিকেট, যাই হোক। কাবাডি খেলতো, গোল্লাছুট খেলতো, ব্যাডমিন্টন খেলতো, টেবিল টেনিস খেলতো, ক্যারাম খেলতো। Sometimes I practice the high jump and long jump outside the school campus. তো হাই জাম্প হচ্ছে বেসিক্যালি, হাই জাম্প হচ্ছে তোমার একটা মনে করো যে এরকম একটা লম্বা দুটো পোল থাকে, এখানে একটা দড়ি থাকে বা বাঁশ থাকে, এটার উপরে ঝাঁপায় যাওয়া লাগে, ঠিক আছে, এটার উপরে ঝাঁপায় যাওয়া লাগে। আর লং জাম্প হচ্ছে বেসিক্যালি লং জাম্প অনেক মানে নর্মাল লং জাম্প লাফ থাকে, লাফ দিকে পিঠে পড়তে হয়, একটা বালুর মধ্যে পড়তে হয়। Outside the school campus playing football is a passion for me, ঠিক আছে। প্লেইং ফুটবল ইজ এ প্যাশন ফর মি। এখন আমরা একটা সুন্দর একটা ওয়ার্ড দেখলাম, প্যাশন। প্যাশন জিনিসটা কিন্তু অনেক মেসমারাইজিং। প্যাশন জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস, ঠিক আছে। যেমন সবার অনেকের অনেক ধরনের প্যাশন থাকে। তো প্যাশন জিনিসটা কি? বেসিক্যালি তোমার যেই কাজটা করতে ভালো লাগে, তোমার যেই কাজটা করতে তোমার মনে করো যে একটা কাজ করলেই তোমার মন ভালো হয়ে যায়। যে মন খারাপ, দিন দিনে সব খারাপ যাচ্ছে, একটু ফুটবল খেললাম, সব ভালো লাগে। তারপর মনে করো যে তোমার একটু ফ্রি টাইম, একটু ফুটবল নিয়ে বল জাগলিং করলাম, মনে করো এগুলো হচ্ছে তোমার প্যাশন। তো অনেকের প্যাশন থাকে ক্রিকেট, অনেকে থাকে ফুটবল, যেমন ইন মাইকে আমার প্যাশন হচ্ছে বাস্কেটবল। তো এরকম এই প্যাশন হচ্ছে যে সিয়ামের ক্ষেত্রে ওর প্যাশন হচ্ছে প্লেইং ফুটবল। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু। ওকে, ও টেলিভিশনে দেখে, ও টেলিভিশনে কি দেখে? আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইম। I am a fan of National Geographic, Discovery and Animal Planet for their documentaries. ডকুমেন্টারি শব্দের অর্থ কি? ডকুমেন্টারি শব্দের অর্থ হচ্ছে তথ্যচিত্র। ডকুমেন্টারি শব্দের অর্থ হচ্ছে তথ্যচিত্র, as they're quite interesting as well as educative, ঠিক আছে। তার মানে কি ও নর্মালি ও ফ্রি টাইমে কি টিভিতে স্পোর্টস প্রোগ্রাম দেখে। অলসো কি ও হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি অ্যান্ড অ্যানিমাল প্ল্যানেটে তথ্যচিত্র দেখে। কেন? কারণ হচ্ছে অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ। মানে কি এই তথ্যচিত্র কি ওকে একটু মানে জ্ঞানও দেয়, এখান থেকে শেখার জিনিসও আছে, আবার কেগুলো অনেক ইন্টারেস্টিং, দেখতে বোরিং লাগে না।
আমি হচ্ছে ছোটবেলা যখন আমি বাসায় থাকতাম ক্যারেক্টারে যাওয়ার আগে আমি হচ্ছে ডিনারে মানে ভাত নিয়ে বসে বসে মনে করো অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি দেখতাম। যদিও ওই কি জানি বলে বেয়ার গ্রিলস দেখতাম না, বেয়ার গ্রিলস দেখলে খাওয়া যেত না, বাট যাই হোক মানে হয়তো বাঘ সিংহ দেখতাম, ভালো লাগতো, ঠিক আছে। তো ওগুলো ভালো লাগতো। উই আর কাইন্ড অফ সেম ব্রো আস আস। তারপর হচ্ছে কি, রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ এ ক্যামেরা as he was very happy with the result of my junior school certificate exam. তার মানে কি, ওর যেহেতু জেএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, এই জন্য কি, এই জন্য ছোট বাবা ওকে একটা ক্যামেরা কিনে দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, দেন কি, when I hold the camera I feel so excited. তো ও যখন কি ক্যামেরাটা ধরে, ও ক্যামেরা যখন ক্যারি করে, তখন কি ওর অনেক এক্সাইটমেন্ট ফিল হয়। I wish I could be an amateur photographer in future. এখানে না আমার একটা খটকা লাগলো। অ্যামেচিওর মানে কি? অ্যামেচিওর মানে হচ্ছে অপেশাদার। অ্যামেচিওর মানে হচ্ছে কি অপেশাদার। তো কি একটা মানুষ কেন চাইবে যে বড় হয়ে অপেশাদার, মানে কি অপেশাদার ফটোগ্রাফার হবে? কারণ কারণটা এখানে বলে দিয়েছে, নট টু টেক অনলি পার্সোনাল ফটোগ্রাফ এট ডিফারেন্ট পার্টিস বাট টু শুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ। তার মানে কি, ও অ্যাকচুয়ালি মনে করো যে প্রফেশনাল ফটোগ্রাফারদের কাজ কি, ওরা গিয়ে গিয়ে বিয়ে বাড়িতে ছবি তুলে, তারপর ওয়েডিং রিসেপশনে ছবি তুলে, গায়ে হলুদের ছবি তুলে, ওরা কি, এটা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফারদের বা পেশাদার যারা ফটোগ্রাফার ওদের কাজ। ও কি চায়, ও চায় অপেশাদার ফটোগ্রাফার হইতে। তার মানে কি, ও ফটোগ্রাফিটা ওর পেশা হিসেবে চায় না, ও এটা চায় হচ্ছে ওর একটা ফ্রি টাইম পাস টাইমে কি ও ছবি তুলতে চায়। কিসের ছবি তুলতে চায় বলছে যে নট অনলি পার্সোনাল ফটোগ্রাফ অ্যাট ডিফারেন্ট পার্টি, মানে ও কি পার্টিতে পার্সোনাল ফটোগ্রাফ তোলার পাশাপাশি ও হচ্ছে বিউটিফুল বাংলাদেশটাকে ছবি তুলে ক্যাপচার করে রাখতে চায়। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম। এখন ওইটা মোটামুটি শিওর, যেহেতু ওর ছবি তোলাটা এত ভালো লাগে, তাহলে হয়তো ভেরি সুন কে ছবি তোলাটা ওর ফেভারিট ফার্স্ট টাইম হয়ে দাঁড়াবে। তার মানে আমরা কি এখন দুইটা, একটা হচ্ছে কি পড়লাম, একটা হচ্ছে তোমার কাইন্ড অফ প্রোজ পড়লাম বা হচ্ছে গদ্য পড়লাম, যেখানে হচ্ছে আমাদের ইয়োগা নিয়ে কথা বলা হচ্ছে, আমরা আরেকটা স্টোরি পড়লাম, আরেকটা গল্প পড়লাম। এখন আমরা কিছু কি এমসিকিউ দিয়ে দেখি যে আমাদের কোডটাকে আমরা বুঝতে পেরেছি, এন্ড এমসিকিউটাকে আমরা একটু থাকে না মেমোরি থেকে দেওয়া ট্রাই করি, তাহলে কি ইট উইল বি ইজি। ফার্স্ট এমসিকিউ কোয়েশ্চেন, হোয়াট ডাজ ট্রেডিশনাল ইয়োগা হ্যাভিলি এমফেসাইজ? এমফেসাইজ মানে কি, গুরুত্ব দেওয়া। তার মানে কি ট্রেডিশনাল ইয়োগা নর্মালি কিসের উপর অনেক মানে থাকে না, হেভিলি গুরুত্ব দেয়? হেভি ওয়েট লিফটিং? না। বিহেভিয়ার, ডায়েট এন্ড মেডিটেশন? ইয়েস। ট্রেডিশনাল ইয়োগা কি নর্মালি হেভিলি কিসের উপর এমফেসাইজ দেয়? বিহেভিয়ার, ডায়েট এন্ড মেডিটেশন। তারপর এটা যাই, হাউ ক্যান ইয়োগা অ্যাসিস্ট সামওয়ান উইথ অ্যান ইটিং ডিসঅর্ডার? তার মানে ইয়োগা যার হচ্ছে কি মনে করো যে খাওয়া দাওয়া একটু সমস্যা আছে, ওকে ইয়োগা কিভাবে হেল্প করতে পারে? বাই বার্নিং 1000 calories an hour? আই ডোন্ট থিঙ্ক সো, ইয়োগা এত ক্যালোরি বার্ন করতে পারবে না। বাই মেকিং হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইটিং। ওকে, তারপর একটা যাই, এটা তুমি একটু ভাবো যে হোয়াট ইজ সিয়ামস অ্যাবসোলিউট প্যাশন ওয়েন ইট কামস টু স্পোর্ট? টেবিল টেনিস? না। হাই জাম্প? না। ব্যাডমিন্টন? না। তাহলে ওর অ্যাবসোলিউট প্যাশন কোনটা? প্লেইং ফুটবল। তারপর কি, why does Siam enjoy watching channels like National Geographic and Discovery? Because he loves cartoon? না। Because his father forces him to? না। Because he wants to travel the world? না। কেন? Because their documentaries are interesting and educative. লাস্টে কি, what does Siam wish to become in future? সিয়াম কি ভবিষ্যতে কি হতে চায়? ও কি প্রফেশনাল অ্যাথলিট হতে চায়? না। ও কি একটা টেলিভিশনের প্রেজেন্টার হতে চায়? না। ও কি একটা ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি ফিল্ম মেকার হতে চায়? না। ও কি হতে চায়? ও হতে চায় একটা অ্যামেচিওর ফটোগ্রাফার, ও একটা অপেশাদার ফটোগ্রাফার হতে চায়। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে লেসন 2, রিডিং রিয়েলি হেল্পস।
So start করে দিই lesson 2. Okay, so with the curtains closing on the 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes. তার মানে কি, তোমার লন্ডন অলিম্পিক শেষ হয়ে গিয়েছে, শেষ হওয়ার পরে তোমার কার্টেন গুলো ক্লোজ হয়ে যাচ্ছে। কার্টেন ক্লোজ হয়ে যাওয়া মানেটা কি, যেমন হচ্ছে আগেকার দিনে সিনেমার সময় তোমরা দেখে থাকছো হয়তো যে, অথবা কোনো একটা অডিটোরিয়ামে দেখে থাকছো হয়তো যে তোমার অডিটোরিয়ামে কি পিছনে যাতে না দেখা যায় এই জন্য ফার্স্টে কি পুরো সামনে পুরোটাকে একটা পর্দা দিয়ে ঢাকা থাকে, তারপর যখন হচ্ছে স্টার্ট হবে তখন কি আস্তে আস্তে পর্দাটা খুলে যায়, ওই পর্দাটাকে বলা হয় হচ্ছে কার্টেন। আর যখন যে স্টার্ট হয় স্টার্টিংটাকে বলা হয় কি কার্টেন ওপেনিং, আর যখন শেষ হয় তখন এটাকে বলা হচ্ছে কি কার্টেন ক্লোজিং। কারণ তার মানে কার্টেন ক্লোজিং মানেটা কি, যে তোমার লন্ডন অলিম্পিক্স শেষ হচ্ছে। It's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes. Okay, so the Olympics have many memorable moments and athletes and will remember by name alone. The list is quite big. তার মানে কি অলিম্পিকে অনেক মনে রাখার মতো ইভেন্ট আছে, দেন হচ্ছে কি এবং অ্যাথলিট আছে যাদের কি মনে করো যে জাস্ট নাম দিয়ে মনে রাখা যাবে, বাট এই লিস্টটাই কি অনেক বড়। Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the best. তার মানে কি মাইকেল ফেলপস আর হচ্ছে উসাইন বোল্ট এরা কি এই যে লিস্ট, যে মেমোরেবল যে অ্যাথলিট, এই যে মনে রাখার মতো যে অ্যাথলিট আর হচ্ছে মোমেন্ট, এই যে লিস্ট, এই লিস্টটার লেটেস্ট এডিশন কে মাইকেল ফেলপস আর হচ্ছে উসাইন বোল্ট। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট। তার মানে কি ওরা হচ্ছে কি লন্ডন অলিম্পিক্সটাকে একটা আলাদা করে রাখার মতো একটা ইভেন্ট বানিয়ে তুলেছে। কে কে বানিয়ে তুলেছে? মাইকেল ফিল্পস আর হচ্ছে উসাইন বোল্ট। If there is any question like this, what is the standout performance of the London 2012? তার মানে কি লন্ডনে 2012 সালে কোন পারফরমেন্সটা একদম দেখার মতো হয়েছে, চমৎকার পারফরমেন্স আছে কোনটা? তখন perhaps the answer is the London Games gave us Michael Phelps versus Usain Bolt. তার মানে কি এই লন্ডন 2012 যে গেম, এই গেমটা আমাদের কি দিয়েছে মাইকেল ফেলপস ভার্সেস দ্য উসাইন বোল্ট। The first one is an already decorated Olympian who put the finishing touches on his great athletic career. তার মানে প্রথম যে মাইকেল ফেলপস দ্য ফার্স্ট ওয়ান, যে প্রথম যে মাইকেল ফেলপস ও কি অলরেডি একটা ডেকোরেটেড অলিম্পিয়ান, মানে কি অলরেডি একটা কৃতি অলিম্পিয়ান, যে হচ্ছে গিয়ে মনে করো তোমার যে থাকে না একদম পিকে আছে, একদম শীর্ষে আছে, যে হচ্ছে ওর যে ক্যারিয়ারটাকে শেষ করছে, মানে ক্যারিয়ারটাকে একটা সমাপ্তি দিচ্ছে। And another came up with a new definition of fast. তার মানে কি এরপর আরেকটা কে ছিল? উসাইন বোল্ট, and উসাইন বোল্ট came up with the new definition of fast. Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating মানে কি? Captivating মানে হচ্ছে একদম কেড়ে নেয়া, আকর্ষণ কেড়ে নেয়া, আকর্ষণ কেড়ে নেওয়া। মনে করো যে এটার একটা ইংলিশে সিনোনিম হতে পারে কি ফ্যাসিনেটিং। বারটি কি হতে পারে? enchanting, captivating audiences. They had also dominated। এই যে দেখো দের পর কি একটা অ্যাপোস্ট্রফি ডি দেওয়া, তার মানে এখানে একটা শর্ট ফর্ম দেওয়া। এই শর্ট ফর্ম দেখে তুমি কিভাবে বুঝবা যে এটা কি হ্যাড নাকি এটা হচ্ছে উড? আমি কিন্তু ফার্স্ট এটাকে উড বলছিলাম ভুলে, বাট পরে কি দেখলাম যে এখানে এই ডমিনেটেড দেওয়া, তার মানে কি এখানে হচ্ছে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল সরি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দেওয়া, তার মানে কি এটা হচ্ছে হ্যাড। যদি এখানে এমন হতো এখানে প্রেজেন্ট ফর্ম থাকতো বা বেস ফর্ম থাকতো তাহলে এটা হতো would। ওকে, they had also dominated
the 2008 Beijing Games, but Phelps and Bolt both cemented their legacies in London. এই যে দেখো সিমেন্টেড এই ওয়ার্ডটার মানেটা কি? সিমেন্ট মানে কি? সিমেন্ট হচ্ছে বেসিক্যালি তুমি দেখো না যে তোমার বাড়ি ঘরে সিমেন্ট ইউজ করে, কেন সিমেন্ট ইউজ করে? অ্যাজ এন অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে কি, ধরো যে গ্লু হিসেবে দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য কিংবা মাঝখানে সিমেন্ট দিতে দিতে ইটগুলোকে যাতে না পড়ে যায়। ওকে, ওরাও কি করছে বেসিক্যালি এই সিমেন্ট দিয়ে ওদের যে লেগেসি, ওদের যে এই মনে করো যে একটা এত বছরের ধারাবাহিক যে অর্জন, এই অর্জনটাকে ওরা একদম ফিক্স করে গেছে, ওরা একদম মনে করো লাগাই দিয়ে গেছে, ওরা একদম কি একদম ফিনিশিং টাচ দিয়ে গিয়েছে in London. Phelps, the American swimmer, passed gymnast Larissa Latinina for the most Olympic medals ever. তার মানে কি ফেলপস হচ্ছে কি তোমার এই জিমন্যাস্ট ল্যারিসা লেটিনিনাকে কি মনে করো যে সবচেয়ে বেশি মেডাল যে পেয়েছিল ওকে কি বিট করছে ইন ফেলপস ইন লন্ডন। ওকে, তার মানে কি মনে করো তোমার আগে লন্ডন অলিম্পিক্সের আগে অলিম্পিক্সে সবচেয়ে বেশি মেডাল ছিল কার? সবচেয়ে বেশি মেডাল ছিল জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিনার। এরপর কি, এরপর হচ্ছে ফেলপস, হচ্ছে কি ফেলপস হচ্ছে তোমার ল্যারিসা ল্যাটিনিনাকে কি তোমার বিট করেছে। Bolt was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist. আচ্ছা, এখানে রিপিট করা মানেটা কি? রিপিট করা মানে হচ্ছে অলিম্পিক তো নর্মালি 4 বছর পর পর হয়। ওকে, তো আগের অলিম্পিক্সে যে গোল্ড পাইছে, পরের অলিম্পিক্সে যে গোল্ড পাইছে ওকে বলা হচ্ছে তোমার রিপিটার। ওকে, আগের অলিম্পিক্সে গোল্ড পেয়েছে, পরের অলিম্পিক্সে সেম ইভেন্টে গোল্ড পেয়েছে। মনে করো একটা অ্যাথলিট যদি মনে করো 2008 সালের অলিম্পিকে গোল্ড পায়, ও যদি আবার মনে করো যে 8 সালের 100 মিটারে গোল্ড পেয়েছে, ও যদি আবার 2012 সালের 100 মিটারে গোল্ড পায়, তাহলে ওকে বলা হচ্ছে কি রিপিটার। তার মানে কি বোল্ট হচ্ছে এরকম থার্ড ম্যান যে হচ্ছে কি 100 মিটারে মনে করো 2008 সালেও গোল্ড পেয়েছে, 2012 সালেও গোল্ড পেয়েছে। আর কি ফার্স্ট ম্যান যে হচ্ছে কি তোমার 200 মিটারে গোল্ড মেডাল রিপিট করেছে। মানে সে 2008 সালে 200 মিটারে গোল্ড পেয়েছিল, 2012 সালে গিয়ে 200 মিটারে গোল্ড পেয়েছে। And he broke his own Olympic record by running the 100 meter in 9.63 seconds. তার মানে কি সে হচ্ছে নিজে অলিম্পিক রেকর্ড 100 মিটারের টাইমিংটাকে সে ব্রেক করেছে। Once Phillips and Bolt were back on their pool and track, the storyline changes. তার মানে কি যখন হচ্ছে ফেলপস আর হচ্ছে কি বোল্ট যখন পুল অথবা ট্র্যাকে ব্যাক করে, তখন পুরো স্টোরি লাইনটাই চেঞ্জ হয়ে যায়, একটা নিউ স্টোরি লেখা হয় ওই জায়গাতে। Phelps is the most decorated Olympian ever with 22 overall medals. তার মানে কি ফেলপস হচ্ছে ওয়ান অফ দিস অ্যাথলিটস, ওয়ান অফ দিস অলিম্পিয়ান যার হচ্ছে টোটাল কি সবচেয়ে বেশি মেডেল রয়েছে, যার সবচেয়ে বেশি মেডেল রয়েছে। কয়টা মেডেল? 22টা মেডেল। কয়টা মেডেল? 22টা মেডেল। এই 22টা মেডেলের মধ্যে 18টা হচ্ছে গোল্ড, 2টা হচ্ছে সিলভার, আর 2টা কি আর বাকি 2টা হচ্ছে ব্রোঞ্জের। Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented মানে কি unprecedented মানে হচ্ছে কি অভূতপূর্ব, যেটা আগে কখনো হয় নাই। আনপ্রেসিডেন্টেড মানে কি অভূত অভূত unprecedented double, making clear that he is the fastest man in the world. মানে কি এই ওকে ও যে ফাস্টেস্ট ম্যান হয়েছে এরকম কি আগে কখনো কেউ কখনো এরকম ওর মতো কি বলবো যে ইভেন্ট দেখাতে পারে নাই, ওর মতো অ্যাকমপ্লিশমেন্টকে আগে কেউ কখনো দেখাতে পারেনি। বাট দেয়ার ইজ এ ডিবেট, who had the better Olympics? It would be tough to stop Phillips 8 gold medals in Beijing. But what if we are only talking about London? Okay, তার মানে কি তোমার এখানে বলতেছে যে একটা ডিবেট, কি একটা ডিবেট হচ্ছে যে অলিম্পিক্সে কে বেটার, ফিলিপস নাকি উসাইন বোল্ট? এখন মনে করো যে তোমার বেইজিং যে অলিম্পিক্সটা হয়েছে 2008 সালে, বেইজিং এ 2008 সালে অলিম্পিক্সে ফিলিপস 8টা গোল্ড মেডাল পেয়েছে। তো এইটাকে কিন্তু মনে করো আসলে থাকে না যে বিট করা অনেক কঠিন, যে 8টা গোল্ড মেডাল একটা অলিম্পিক্সে।
বাট হোয়াট ইফ ইউ আর অনলি টকিং ইন লন্ডন, বাট বেজিং এটা বাদ দিলাম, যে বেজিং এর হিসাব বাদ, আমরা এখন জাস্ট লন্ডনের অলিম্পিক্স নিয়ে কথা বলবো। তখন হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, ফেলপস নাকি উসাইন বোল্ট? দেখি। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে, তার মানে কি লন্ডন কি ফেলপস ওর জীবনের লাস্ট পারফরমেন্স দেখিয়েছে, এরপর কি সে কোনো অলিম্পিক্সে পার্টিসিপেট করবে না। He won 4 golds and 2 silvers in 7 events and he says he will never race again. তার মানে কি ও হচ্ছে টোটাল 7টা ইভেন্টের মধ্যে 4টা গোল্ড জিতেছে, 2টা সিলভার জিতেছে, আর কি আরেকটা মনে জিতে নাই, আলাদা জিতে না হয়তো। And he says he will never race again, মানে কি ও বলছে যে এটাই ওর লাস্ট অলিম্পিক্স, এরপর কি সে কখনো আর এই প্রতিযোগিতায় জয়েন করবে না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি স্টিল দ্য গ্রেটেস্ট, আর লন্ডন কি বোল্টের চান্স ছিল যে প্রুভ করা যে হি স্টিল দ্য গ্রেটেস্ট অ্যাথলিট। সো বোল্ট ওয়ান 6 মেডালস ইন 6 অলিম্পিক ফাইনাল, তার মানে কি ও 6টা অলিম্পিক ফাইনালে 6টা মেডেল জিতেছে। He is still the first man ever in the history of modern games to sweep the 100 and 200 meter in back-to-back Olympics. তার মানে ও হচ্ছে কি 2008 সালে বেইজিং এর অলিম্পিক্সেও কি 100 মিটার 200 মিটারে গোল্ড পেয়েছে, এবং সে 2012 সালেও তোমার কি লন্ডন অলিম্পিক্সে 100 200 মিটারে গোল্ড পেয়েছে, এবং কি ব্যাক টু ব্যাক 2টা ইভেন্টে গোল্ড আর কেউ কখনো আগে পায় নাই। তারপর কি নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস, তার মানে কি এটা তো গেল 100 200 তে গেল, আবার কি সে ব্যাক টু ব্যাক রিলেতেও কি গোল্ড পেয়েছে। And Bolt became a legend in his own words. Phelps already was, Bolt is just 25 years old, so there is no telling how long he can be on top of the sprinting world. So কি with this বোল্ট কি হয়, বোল্ট হয়ে গেল একটা লেজেন্ড। বাংলা কি বলে এটাকে? কিং বদন্তি। বাংলায় কি এটাকে বলে হচ্ছে কিং Phelps already was. Bolt is just 25 years old, so there is no telling how long he can be on top of the sprinting world. What if he decides to retire from sprinting to focus on 400 meters just to break another world record or two? It would be amazing and entirely possible for him to accomplish. তার মানে কি ও ধরো যে ও তো যেহেতু 25 বছর বয়স, so he has a lot of time to explore himself. So what if ও একদিন ডিসাইড করলো যে না আর 100 200 দৌড়াবো না, আমি ওকে 400 মিটার দৌড়াবো, ঠিক আছে, ওইটা করতে পারে, and it would be amazing. ওকে, এখন একটা ফান কোয়েশ্চেন দেখি আমরা। সো এটা গেল হচ্ছে আমরা মাইকেল ফেলপস আর হচ্ছে উসাইন বোল্টের কাহিনী। একটা ফান কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে উসাইন বোল্ট কি 100 মিটার দৌড় দিয়েছে কতক্ষণে? 9.63 সেকেন্ডে। If he were to maintain that exact average speed consistently, roughly how many seconds would it take to run the 200 meter dash? তার মানে কি উসাইন বোল্ট 100 মিটার দৌড়িয়েছে 9.63 সেকেন্ডে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি ওর প্রত্যেকটা মিটার দৌড়াতে ধরো যে 10.1 মিটার পার সেকেন্ড করে লেগেছে, ঠিক আছে। ইট ওয়াজ ইজ অ্যাভারেজ স্পিড। এখন বলছে ও যদি এটা কনসিস্টেন্টলি ধরে রাখে তাহলে ওর 200 মিটার দৌড়াতে কতক্ষণ সময় লাগবে। Does this align with how human stamina typically works in longer sprint? তো মনে করো যে if you are running 100 মিটার, তোমার কি স্ট্যামিনা খুব একটা ম্যাটার করে না, তুমি একদম জান জীবন দিয়ে দৌড়তো, বাট যখন এটা 200 মিটার হয়ে যায় ইট বিকামস লিটল বিট টাফ, তখন 200 মিটারে সেম স্পিডে দৌড়ানো খুব টাফ হয়ে যায়, 400 মিটারে ইট বিকামস টাফার। তো এটা এখানে বলছে যে এটা কি হিউম্যান স্ট্যামিনাকে টিপিক্যালি এটা করতে পারবে। তো আমি চাই তোমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার তোমার কি মনে হয় এটা হচ্ছে একটু কমেন্ট বক্সে শোনো, আমি কমেন্ট বক্সে লিখো, আমি এটা পড়ে দেখবো কার লজিকটা সবচেয়ে সুন্দর হয়। তো তোমরা যারা একটু ভাবো জিনিসটা নিয়ে ভেবে কমেন্টে জানাও, ঠিক আছে। আজকের দিনের জন্য লাস্ট লেসন, চেঞ্জ ইন pastime. Okay, so traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to a survey by the RSPB, Royal Society for Protection of Birds. তার মানে কি এরকম ট্রেডিশনাল আবার কি ট্রেডিশনাল ওয়ার্ডটাকে আবার আসছে, যে মনে করো তোমার সব সময় ধরে ধরে মনে করো চলে আসা যে চাইল্ডহুড প্যাস্টাইম কোনগুলা,
যেমন ক্লাইম্বিং ট্রি সবাই বুঝি গাছ চড়া, গাছে ওঠা। অ্যান্ড প্লেইং কঙ্কার, কঙ্কার খেলাটা কি? তো কঙ্কার খেলাটা আগে তোমার না বুঝলে হবে, বিকজ এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে একটা খেলা না, এটা হচ্ছে একটা বিদেশি খেলে। তো কঙ্কার খেলাটা হচ্ছে বেসিক্যালি তোমার চেস্ট নাট থাকে, বা এটাকে হচ্ছে মানে ছোট একটা বিচি টাইপের থাকে। ওই বিচিটাকে হচ্ছে দড়ির সাথে বেঁধে হচ্ছে তোমার মনে করো যে দুইজন ওদেরটা দিয়ে মারামারি করে, পরে যারটা ছিঁড়ে পড়ে যাবে ও হেরে গেছে, ঠিক আছে? স্টেপের গেম, এটাকে কঙ্কার বলে। তো এটা হচ্ছে কি তোমার আস্তে ধীরে কমে যাচ্ছে, অ্যাকর্ডিং টু হোয়াট? অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই RSPB, Royal Society for the Protection of Birds. It's a charitable organization registered in England and Wales. তার মানে কি? এটা হচ্ছে একটা মনে করো যে দান করে ওই টাইপের একটা অর্গানাইজেশন, যারা কি ইংল্যান্ড আর ওয়েলসে রেজিস্টার্ড। The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. ওকে, এখন মনে করো যে আমি যদি তোমাকে বলি যে তুমি ছোটবেলায় কিছু মেমোরি আমাকে বলো, যে তুমি ছোটবেলায় কি কি করছো। তোমার অনেক কম মেমোরি থাকবে, যেগুলো মনে করো থাকে না যে বনে বাজারে ঘুরে বেড়াইছি, বা হচ্ছে গাছে উঠছি, ফল পাড়ছি, এরকম এক্সপিরিয়েন্স তোমার হয়তো একটু কম, হয়তো আমার একটু বেশি। আবার দেখো তোমার থেকে যারা মনে করো আরো 5 বছর ছোট, ওদের আরো কম, ওদের কি এই এক্সপিরিয়েন্সটা আরো কম, এন্ড দিন দিন এটা আরো কমতে থাকবে, ঠিক আছে? সো এটাই ওরা বলছে, যাদের বয়স 34 ওরা কি 55 থেকে এরকম এক্সপিরিয়েন্স একটু কম মনে করতে পারে। রিকল মানে কি? রিকল মানে হচ্ছে মনে করা। ওকে, তো রিকল মানে হচ্ছে মনে করা। আর এটার মধ্যে একটা সিমিলার ওয়ার্ড কি? সিমিলার মানে হচ্ছে রিমেম্বার। রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা। সো ইউ ডু দিস ফার্স্ট, তোমার যদি মনে থাকে, তুমি যদি মনে রাখো, তুমি যদি মনে রাখতে পারো, তখন তুমি রিকল করতে পারো, মনে করতে পারবা। ওকে, people were asked which of the 12 childhood outdoor experiences they could remember. ওকে, তার মানে কি তোমার বলছে যে ওরা 12টা চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সের মধ্যে কোনগুলো সে ওরা মনে করতে পারে। ইন দ্য অ্যান্সার ইনক্লুডেড মেকিং ডেন্স। ডেন মানে কি? ডেন মানে হচ্ছে গুহা। ডেন মানে হচ্ছে কি? গুহা বা হচ্ছে গর্ত। তো দে রিমেম্বার্ড মেকিং ডেন্স, ডেইজি চেইন, ডেইজি একটা ফুলের নাম, আর ডেইজি ফুলটা নর্মালি একটু ইয়েলো কালারের হয়। ওই ফুল দিয়ে কি তোমার মালা গাঁথে, মালা গাঁথে মাথায় পড়ে, মেনলি মেয়েরা করে। Then climbing trees, playing conkers and feeding birds. 4 out of 5 boys, মানে কি 5 জনে 4 জন ছেলেই কি তোমার ছোটবেলায় মনে করো যে গাছে উঠতে, and the same number of girls made daisy chain. মনে করো বলো না যে মেডিকেল টপারের 10 জনই কৃতি উন্মেষিয়ান, কৃতি রেটিনা। তো এখানে কি মনে করো যে 5 জনের 4 জনই কি সাকসেসফুলি তোমার ছোটবেলায় কি গাছে চড়েছিল। But the survey showed the number declining among the newer generation. Some 15%, some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood compared with those between 15 to 34. মানে 34 মানে 15 থেকে 34 বছরের ভিতরে যারা আছে, যাদের হচ্ছে কি এই আউটডোর এক্সপিরিয়েন্সটা আছে, ওদের থেকে 15% বেশি মানুষের কি তোমার 55 বছরের বেশি মানুষের কি তোমার আউটডোর এক্সপিরিয়েন্স বেশি আছে, ঠিক আছে? তারপর কি বলছে? Some 92% of the public agreed that experiences of nature were still important to children. মানে কি 92% মানুষই এগ্রি করেছে যে নেচারের যে এক্সপিরিয়েন্স এটাই কি তোমার চিলড্রেনের জন্য ইম্পর্টেন্ট, and 82% agreed that schools should play a role in providing them to all children. তার মানে কি 82% তোমার এগ্রি করেছে যে স্কুল কি
এটা চিলড্রেনদেরকে প্রোভাইড করার জন্য তোমার মনে করো কি একটা রোল প্লে করা উচিত। The survey has highlighted the positive impact of contact with the nature on a child's education, health, well-being and social skills. তার মানে কি এই সার্ভেটা আমাদেরকে দেখিয়েছে যে এই যে নেচারের সাথে যে একটা ইম্প্যাক্ট, একটা যে কন্ট্যাক্ট, মানে তুমি যে নেচারের সাথে যে একটা কানেকশন বিল্ড করবা, এই বিল্ড একটা বাচ্চার পড়াশোনা, তারপর স্বাস্থ্য, তারপর মানসিক স্বাস্থ্য, তারপর হচ্ছে গিয়ে তোমার মনে করো যে ওয়েলবিং, ভালো থাকা, দেন হচ্ছে সোশ্যাল স্কিল, সামাজিক স্কিল, এই সবগুলো থেকে একটা ইম্প্যাক্ট রাখে। At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families, and society, a condition now known as nature deficit disorder. Nature deficit disorder. তার মানে কি বলছে? At the same time, একই সময় there has been a decline in these opportunities. তার মানে কি এই যে এই তোমার অপরচুনিটি, এই যে মনে করো তোমার একটা থাকে না যে অপশন, যে তোমার বাইরে খেলতে যাওয়া, নেচারের সাথে কানেক্ট করা, এইগুলা কি তোমার আস্তে আস্তে কমে গিয়েছে। কমে গিয়ে কি তো মনে করো যে চিলড্রেনদের জন্য একটা নেগেটিভ বা হচ্ছে কি একটা মনে করো খারাপ কনসিকুয়েন্স বিয়ার করে নিয়ে আসে, যেটাকে আমরা নেচার ডেফিসিট ডিসঅর্ডার নামে জানি। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ আরএসপিবি, তার মানে কি তোমার আরএসপিবির চিফ এক্সিকিউটিভের নাম কি? Mike Clark will meet parliament members to urge মানে কি একটু ফোর্স করা, একটু বলা যে ভাই এটা করেন 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 government to join other organizations providing children with first-hand experience of the natural environment. তার মানে কি তোমার আরএসপিবি চিফ এক্সিকিউটিভ মাইক ক্লার্ক হচ্ছে কি পার্লামেন্ট মেম্বারদের সাথে বসবে এন্ড বসে হচ্ছে কি ওদেরকে আর্জ করবে, একটু ফোর্স করবে to join other organization in providing children with first-hand experience of the natural environment. We believe this guidance should include the many positive impact to children of having contact with nature and learning outside of the classroom. So this was the end of lesson 3. এখন lesson 3 পরে তোমরা কি বুঝলা? I think এটা একটু complicated ছিল, right? তো এটা হচ্ছে বেসিক্যালি বলছে যে যারা আমাদের একটু বয়সে বড়, যারা হচ্ছে আই থিঙ্ক তোমরা এই টার্মগুলো বুঝো যে জেন, এখান থেকে স্টার্ট করি। তো এটা হচ্ছে জেন আলফা, এটা হচ্ছে জেন জি, এটা হচ্ছে মিলেনিয়ালস, মিলেনিয়াল বা দুইটা এন গেছে। এর আগে হচ্ছে জেন এক্স। ওকে, তো জেন এক্স হচ্ছে বেসিক্যালি তোমার মনে করো যে 1960 থেকে 1980 পর্যন্ত ওরা মানুষজন। মিলিয়ন হচ্ছে 1980 থেকে মনে করো যে 2000 পর্যন্ত ধরি। তারপর জেন জি ধরতে পারো তোমার 2000 থেকে 2012 পর্যন্ত ধরি আমরা। আর জেন আলফা ধরি হচ্ছে মনে করো যে 2012 থেকে মনে করো যে চলতেছে এখনো। ঠিক আছে, তার মানে এই যে যারা হচ্ছে মনে করো জেন এক্স, যারা হচ্ছে মনে করো এই সময়টার মধ্যে বড় হয়েছে, ঠিক আছে, এই সময়টার মধ্যে বড় হয়েছে, ওদেরকে আবার মনে করো বুমার বলা হয়। ওদেরকে আবার কি বলা হয়? ওদেরকে আবার বলা হয় বুমার। ওদেরকে বুমার কেন বলা হয়? কারণ হচ্ছে তোমার এই সময়টাতে ইউএসএ তে হচ্ছে একটু আগে কোল্ড ওয়ার হয়েছে রাশিয়ার সাথে। এরপর কি হচ্ছে, এরপর সব সোলজাররা হচ্ছে কি তোমার মনে করো যে বাসায় ব্যাক করে, সবাই হচ্ছে বাসায় ব্যাক করার পর হচ্ছে মনে করো থাকে না যে কিন্তু বাসায় বাইরে ছিল, বাসায় ব্যাক করছে, তাই তো, মানে যেটা হতো ওইটাই, বুঝছো? তো এরপর কি হচ্ছে, এরপর মনে করো হঠাৎ করে একদম পুরা থাকে না যে সবার বাসায় বাচ্চা হয়েছে। এই টাইমে কি একটা পপুলেশন পুরা মনে করো যে বুম, পপুলেশন কি একসাথে অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এই জন্য ওই পুরা জেনারেশনটাকে বলা হচ্ছে বুমার। ঠিক আছে, তো এরা হচ্ছে আমার বেসিক্যালি দাদার বয়সী মানুষজন, অ্যাপ্রোচিং মিলেনিয়ালস। এরা হচ্ছে কি আমার
মা বাবার বয়সী মানুষজন, এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে মনে করো যে আমাদের ছোট ভাই অথবা আমাদের বাচ্চা, ইনশাল্লাহ যেগুলো হবে। ওকে, তো হচ্ছে কি এই জেনারেশনের মানুষজন কি মনে করো যে সবচেয়ে বেশি নেচারের সাথে কানেক্টেড ছিল, এরপর ছিল এরপর ছিলাম আমরা। আর ওরা মনে করো নেচারের সাথে কানেক্টেড না বললেই চলে, ঠিক আছে? তো তোমরা কে কোন জেনারেশনের মধ্যে পড়ো? এই দুটার মধ্যে তো পড়া গেছে, এখানে কেউ নাই, আই গেস এত আদৌ হয়ে কেউ নাই আমাদের মধ্যে। তো এই দুটার মধ্যে পড়ো, কে কোন জেনারেশনে আছে আমাদেরকে জানাও। ওকে, সো এখন আমরা কিছু এমসিকিউ দেখি যে হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ আরএসপিবি স্ট্যান্ড ফর? আরএসপিবি কি? রয়্যাল সোসাইটি ফর দি প্রোটেকশন অফ বার্ডস। প্রথমটাই মিলে গেছে, প্রথমটাই আমার অ্যান্সার। তারপরে কি বলছে? তারপরে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য পাবলিক অ্যাগ্রিড দ্যাট স্কুলস শুড প্লে এ রোল ইন প্রোভাইডিং নেচার এক্সপেরিয়েন্সেস টু চিলড্রেন? কত পার্সেন্ট ছিল মনে করে দেখো তো, কত পার্সেন্ট ছিল? 82%. What is the term used to describe the negative consequences of the children having fewer opportunities for contact with nature? টার্মটা কি ছিল? নেচার ডেফিসিট ডিসঅর্ডার। তারপর কোয়েশ্চেনটা কি? Which two outdoor experiences were highly common among boys and girls respectively in the past? কোনটা ছিল? কোনটা ছিল? Climbing trees and making Disney chains. And হচ্ছে আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দি আরএসপিভি? মাইকেল ফেলপস? না, মাইক ক্লার্ক। ইয়েস, পিও কে ছিল? মাইক ক্লার্ক। ওকে, এটা ছিল আমাদের লাস্ট স্লাইড। আমি তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিই যে তোমরা কিন্তু সবাই হচ্ছে কি এই যে এই কোয়েশ্চেনটা অ্যান্সার কিন্তু ভেবে চিন্তে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর ইউনিট 3 এর লেসন 3 বা পার্ট 1 শেষ হলো। তোমরা কালকে পার্ট 2 তে বাকি দুইটা লেসন দেখতে পাবো। তো আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।